আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে নির্বাচনের সময় আইন শৃঙ্খলা লেভেল প্লেইং ফিল্ড নিয়ে উদ্বেগ জানিয়েছে রাজনৈতিক দলগুলো। সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি সরকারের। শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে জুলাই গণহত্যা ট্রাইব্যুনালের সাবেক আইজিপি মামুন ক্ষমা চাইলেন হতাহতের পরিবারের কাছে। আজ আসামিদের জেরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের ঘটনায় জড়িতদের শনাক্তে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে সরকারকে অনুরোধ জানাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সিন্ডিকেটের সভায় 13 সিদ্ধান্ত। সুনামগঞ্জ সদর হাসপাতালে অযত্নে আর অবহেলায় নষ্ট 2.5 কোটি টাকার ঔষধ। গাফলতির কারণ অনুসন্ধানে 10 সদস্যের তদন্ত কমিটি। এবং ভূমিদস্যুদের দখলের কবলে পড়ে হারাতে বসেছে দেশের 3য় বৃহত্তম বনভূমি মধুপুর গড়। বিশেষ টাস্কফোর্সের অভিযানে রেকর্ড পরিমাণ বনভূমি উদ্ধার। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দেব বিস্তৃত সংবাদ। নির্বাচনের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি লেভেল প্লেইং ফিল্ড নিয়ে উদ্বেগ জানিয়েছে 7টি রাজনৈতিক দল। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে এই উদ্বেগ জানায় দলগুলোর নেতারা। এই সময় সুষ্ঠু নির্বাচনের জন্য সকল দলের কাছে প্রধান উপদেষ্টা সহায়তা চেয়েছেন জানিয়ে তার প্রেস সচিব শফিকুল আলম বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করা দরকার সবই করবে অন্তর্বর্তী সরকার। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। সুষ্ঠু নির্বাচন আয়োজনে করণীয় ও সহযোগিতা নিয়ে পরামর্শ নিতে এবি পার্টি, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ, এলডিপি, গণসংহতি আন্দোলন, জাতীয় গণফ্রন্ট, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও হেফাজত ইসলামের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচনের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি লেভেল প্লেইং ফিল্ড নিয়ে শঙ্কা প্রকাশ করে বেশ কিছু পরামর্শ দিয়েছে দলগুলো। যাদের বিরুদ্ধে অপরাধের সুনির্দিষ্ট অভিযোগ আছে তারা বিচারের আওতায় আসতে হবে। নেতারা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক না হলে নির্বাচন নিয়ে সংশয় কাটবে না জনমনে। 53 বছরের জঞ্জাল নিরসন করার জন্য অধিকাংশ রাজনৈতিক দল যে প্রস্তাবটা দিয়েছে পিআর পদ্ধতি, এইটা বাস্তবায়নের জন্য আপনি একটা গণভোটের ব্যবস্থা করেন। এই রাজনৈতিক দলগুলোকে নিয়ে এবং সরকার এবং নির্বাচন কমিশনের প্রতিনিধিদের নিয়ে নির্বাচনের পরিবেশ এবং যে পরিস্থিতি সেটা সমন্বয় করার জন্য, সেটার মনিটর করার জন্য একটা কমিটি গঠন করা দরকার। নুরুল হক নূর আহত হওয়া এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেখানে আমরা দেখেছি যে সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে এক ধরনের সমন্বয় এবং নিয়ন্ত্রণ বা কর্তৃত্বের একটা ঘাটতি আছে। এইটা যদি কেটে না ওঠে তাহলে নির্বাচন নিয়ে যে সংশয় আমরা এখন দেখতে পাচ্ছি বিভিন্ন মহলে, এই সংশয়টা কাটবে না বলে আমরা দৃঢ়ভাবে মত প্রকাশ করেছি। সংস্কার ও আওয়ামী লীগের বিচার ছাড়া সুষ্ঠু নির্বাচন হবে না বলেও মনে করে দলগুলো। ডিসি বা এসপি, আপনার ওসি বা অন্যান্য স্তরে পুলিশের যে লোকদেরকে লটারি করে আপনার বিভিন্ন জায়গায় ট্রান্সফার করবেন, এটা অত্যন্ত একটা শিশুসুলভ কথা। এইভাবে কোনোদিন প্রশাসন চলে না বা পুলিশি ব্যবস্থা চলে না। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা তারা এরকম একটি প্ল্যান করছে জাতীয় পার্টিকে আবারও বিরোধী দল বানানো। এটা আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি, তিনি আমাদেরকে বলেছেন তাই নাকি। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, একটি দল নির্বাচন বানচাল করার সর্বোচ্চ চেষ্টা করছে। সুষ্ঠু নির্বাচনের জন্য সকল দলের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা। এমন পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করবে যাতে নির্বাচন না হয়। এগুলোর কিছু কিছু লক্ষণ এখন দেখা যাচ্ছে, সামনে আরো আসবে। এই জন্য আমাদের আরো সতর্ক হতে হবে। নির্বাচনকে সামনে রেখে যত ধরনের প্রস্তুতি নেওয়ার দরকার আমরা সবগুলো প্রস্তুতি নিচ্ছি। আগামী নির্বাচন উৎসব মুখর হবে এবং কেউ ভোট দিতে পারেনি এমন বলতে পারবে না বলে জানান প্রেস সচিব শফিকুল আলম। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশে জুলাই অভ্যুত্থানে গণহত্যা হয়েছে বলে জবানবন্দি দিয়েছে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। বিচারপতি গোলাম মুর্তজা নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ রাজসাক্ষী হিসেবে তিনি
ভোট জালিয়াতি, আইন শৃঙ্খলা বাহিনীকে রাজনীতির স্বার্থে ব্যবহার ও গুম খুন সহ 16 বছরে আওয়ামী লীগ সরকারের নানা অনিয়মের বিষয়ে বর্ণনা দেন। এ সময় অতিরিক্ত বল প্রয়োগে মানুষ হত্যার দায় স্বীকার করে ভুক্তভোগী পরিবার ও দেশবাসীর কাছে ক্ষমা চান সাবেক এই আইজিপি। এদিকে আজ আসামিদের জেরার দিন ধার্য রয়েছে। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার 11তম দিনে রাজসাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। দীর্ঘ 4 ঘণ্টার জবানবন্দিতে ট্রাইব্যুনালে তিনি বলেন, ডিআইজি হিসেবে পুলিশ সদর দপ্তরে যুক্ত থাকাকালে 2018 সালের নির্বাচনে ভোটের আগের রাতে 50% ভোট দিয়ে ব্যালট ভরে রাখার পরামর্শ দিয়েছিলেন তৎকালীন আইজি জাবেদ পাটোয়ারি। ওই নির্বাচনে সরকারি নির্দেশনা অনুযায়ী কাজ করে বহু কর্মকর্তা পুরস্কার হিসেবে পেয়েছিলেন বিপিএম, পিপিএম পদক। এভাবে ক্ষমতায় আসার পর বেপরোয়া হয়ে ওঠে বিগত সরকার। র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পাওয়ার পর তিনি গোপন বন্দিশালার ব্যাপারে অবগত হন, যা সরাসরি র্যাব কর্মকর্তারা সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকের নির্দেশে চালাত বলে আদালতকে বলেন তিনি। আইজিপি হিসেবে দায়িত্বে থাকাকালে 2024 সালের জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলন প্রতিহতে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশনা এসেছিল বলে জানান চৌধুরী মামুন। জাবেদ পাটোয়ারি সাহেবের পরামর্শে এই রাত্রে 50 ভাগ ভোট ব্যালট বাক্সে সিল মেরে ব্যালট ভরে দেওয়ার সিদ্ধান্তটা নিয়েছিলেন তৎকালীন সরকার, যা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল তৎকালীন সংশ্লিষ্ট এলাকার ডিসি, এসপি, ওসি, এসিল্যান্ড, ইওনো এবং সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ। জবানবন্দিতে তিনি আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ধানমন্ডির বাড়িতে কোর কমিটির মিটিংয়ে সমন্বয়কদের আটকের পরামর্শ দেয় ডিজিএফআই। এটি বাস্তবায়নের দায়িত্ব দেয়া হয় তৎকালীন ডিবি প্রধান হারুনুর রশিদকে। ওই সময়ে এত নৃশংসতা ও হত্যাযজ্ঞের ব্যাপারে তিনি অবগত ছিলেন না বলেও ট্রাইব্যুনালে দাবি করেন। জুলাই আগস্টের গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ যেগুলো আগে হয়েছে সবকিছুর মূল নির্দেশদাতা হচ্ছেন তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি যুক্ত করেছেন আসাদুজ্জামান খান কামাল, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। এই দুজনের নির্দেশে বাকি কর্মকাণ্ডগুলো হয়েছে সেটা তিনি পরিষ্কার করেছেন। একটা ওয়াইড স্প্রেড সিস্টেম্যাটিক অ্যাটাক প্রমাণ করার জন্য যা কিছু এলিমেন্টস দরকার সেগুলো আজকের এই সাক্ষ্য তার অফিসিয়াল পজিশন থাকার কারণে তিনি জানেন বলে আদালতের কাছে তুলে ধরেছেন। তিনি অপরাধ স্বীকার করেছেন, একই সাথে সত্য উদ্ঘাটন করেছেন এবং আদালতের কাছে প্রার্থনা করেছেন তাকে যাতে ক্ষমা করা হয়। এর আগে এই মামলায় ভুক্তভোগী পরিবার ও চিকিৎসক সহ আরও 35 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। বুধবার চৌধুরী মামুনকে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষের আইনজীবীর জেরার দিন ধার্য করা হয়েছে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় গ্রামবাসী সংঘর্ষের কারণ, ক্ষয়ক্ষতি নিরূপণ ও ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের জন্য সরকারকে অনুরোধ করবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিন্ডিকেট সভা শেষে রাতে প্রেস ব্রিফিংয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক সাইফুল ইসলাম জানান, সিন্ডিকেট সভায় সংঘর্ষে আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করা, আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য ক্যাম্পাস এলাকায় মডেল থানা ও নিরাপত্তা চৌকি স্থান করা, যেসব ভবন বা কটেজের শিক্ষার্থীরা থাকেন সেসব ভবন ও কটেজের মালিকদের সঙ্গে আলোচনা করে বাসা ভাড়া কমানো এবং শিক্ষার্থী ও বাসা মালিকদের মধ্যে সমস্যা সমাধানের কার্যকর ব্যবস্থা নেওয়া সহ সভায় মোট 13টি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় 98 জনের নাম উল্লেখ করে ও 1000 জনকে অজ্ঞাত আসামি করে হাটহাজারী থানায় মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সাথে সংঘর্ষের দিন নিরাপত্তা দপ্তরের অস্ত্রাগার থেকে দেশীয় অস্ত্র লুটের ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে। আহত সকল শিক্ষার্থীর উন্নত চিকিৎসা ব্যবস্থা করা এবং ব্যয় বহন বিশ্ববিদ্যালয় কর্তৃক বহন করার সিদ্ধান্ত গৃহীত হয়। উদ্ভূত ঘটনায় আহত শিক্ষার্থীদের একটি তালিকা প্রস্তুতের সিদ্ধান্ত গৃহীত হয়। সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা বিধানের স্বার্থে দ্রুততম সময়ের মধ্যে একটি মডেল থানা স্থাপন, রেলগেটে নিরাপত্তা চৌকি স্থাপন এবং বিশ্ববিদ্যালয় শাটল ট্রেনের নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
কর্তৃপক্ষের গাফলতির কারণে নষ্ট হয়ে গেছে সুনামগঞ্জ সদর হাসপাতালের 2.5 কোটি টাকার ঔষধ। এমনকি কিভাবে এই ঔষধ গোডাউনে গেছে সেই তথ্য নেই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। এদিকে ঔষধ নষ্টের ঘটনায় 10 সদস্যের তদন্ত কমিটি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সুনামগঞ্জ প্রতিনিধি পঙ্কজ দের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। হাসপাতালের বিনামূল্যে বিতরণের ওষুধ রোগীদের না দিয়ে গুদামে ফেলে রেখে মেয়াদ উত্তীর্ণ করার অভিযোগ উঠেছে সুনামগঞ্জ সদর হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। জানা গেছে হাসপাতালের স্টোরে থাকা 2,40,00,000 টাকার ওষুধ অনেক আগেই মেয়াদ পেরিয়ে গেছে। হাসপাতালের স্টোররুম সহ বিভিন্ন কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে এসব মেয়াদ উত্তীর্ণ ওষুধ। এমনকি স্টোরের লেজারেও নেই নষ্ট হওয়া ওষুধের হিসাব। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ তদন্ত শুরু করলে ঘটনা জানাজানি হয়। কিছু দিবা হাসপাতালে আর দিবে, বাইরে থেকে কিনে নিতাম করতে নাই। তিনটা কত লাগছে? তিনটা 100 টাকা করেছে। না হাসপাতালে দেয় না? না, আমরা চাইছিলাম যে স্যালাইন নিয়ে কেন আছে, তারা বলছে না এটা কিনে আনতে হবে। এত রোগী আসার পরও কেন কোটি টাকার সেই ঔষধ এক্সপায়ার হলো? কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার খবর প্রকাশ্যে আসার পর এখন কেউ এর দায় নিতে চাইছে না। জানা যায় হাসপাতালের স্টোরের দায়িত্বে রয়েছেন 7 জন। তাদের একজন রাজন দে জানান, স্টোরের তত্ত্বাবধানের দায়িত্ব তার নয়। অফিস তত্ত্বাবধায়ক স্যারকে ইনফর্ম করা আছে, উনি ব্যবস্থা নেবে। আমার কাছে আসলে জাস্ট মালামাল দিয়ে গেছে, ওই রাখছে। অন্যদিকে যিনি প্রকৃত স্টোর কিপার সেই রূপম কুমার দাসকে অজানা কারণে দায়িত্ব হস্তান্তর করা হচ্ছে না। স্টোর কিপার আমি, পদে স্টোর কিপার, কাজে স্টোর কিপার না আমি তো দায়িত্ব পাইনি। দায়িত্ব না থাকলে তো আমি বলতে পারবো না কোথায় কি আছে। কিভাবে ওষুধ নষ্ট হলো তা তদন্তে কমিটি করার কথা জানালেন হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক। গতকালকে আমাদের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডক্টর সুমন পথিক স্যারের কাছ থেকে আমি অবগত হয়েছি, তবে এই বিষয়ে আমার আসলে বিস্তারিত তেমন তথ্য কোনো জানা নেই। এদিকে সম্প্রতি বদলি হয়ে যাওয়ায় এখন দায় এড়াচ্ছেন হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডাক্তার মাহবুবুর রহমান। চলে আসছে ভবিষ্যৎ কিভাবে চলে সেটা আমার চিন্তা না, আমি যখন ছিলাম আমার চিন্তা আমি করছি আর কি, যেন সুষ্ঠু ব্যবস্থাপনা হয় আর কি। অসহায় রোগীদের ওষুধ না দিয়ে যারা নষ্ট করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সুনামগঞ্জবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ভূমিদস্যুদের নির্বিচার দখলের কবলে পড়ে হারিয়ে যেতে বসেছে দেশের তৃতীয় বৃহত্তম বনভূমি মধুপুর গড়। সব সরকারের আমলেই ক্ষমতাসীনদের ছত্রছায়ায় চলেছে বন দখলের মহোৎসব। মোট বনভূমি প্রায় অর্ধেকই চলে গেছে দখলদারদের কবলে। সম্প্রতি বিশেষ টাস্কফোর্সের অভিযানে রেকর্ড পরিমাণ বনভূমি উদ্ধার করেছে বন বিভাগ। টাঙ্গাইল প্রতিনিধি নাসির উদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন আশিকুর রহমান। টাঙ্গাইলের মধুপুর গড় সহ 9টি রেঞ্জের 34টি বিটে বনভূমির মোট আয়তন 1,22,877 একর। স্বাধীনতার পর থেকে ধীরে ধীরে দখল হয়ে যায় প্রায় 52,000 একর বন। সবচেয়ে বেশি দখল হয় সখীপুর উপজেলায়। প্রভাবশালী ভূমিদস্যুদের দখলে থাকা বনভূমি উদ্ধারে গঠন করা হয় বিশেষ টাস্কফোর্স। এ বছরই উদ্ধার করা হয়েছে 500 একরের বেশি বনভূমি। তবে বনকর্মীদের কঠোর অবস্থানের কারণে শেষ পর্যন্ত দখলমুক্ত হয়েছে অনেক বনভূমি। জমিটা বনায়ন করব নতুন, পরে আমরা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিছি। এই জায়গাটা আমাদের ছিল, বন বিভাগ জায়গাটা নিয়ে নিছে, আমরা স্বেচ্ছায় তাদেরকে হস্তান্তর করছি। এমনকি এই জায়গাটা বর্তমানে আমাদের লিসে আমাদের থাকবে আর কি, আমাদের পার্টিসিপেন্ট থাকবে। আমরা সুবিধা সরকারও বুক করবো, আমরাও বুক করবো। জমিটা আমাদের এই হলদিয়া রেঞ্জ কর্মকর্তা আমাদের সহযোগিতা চায়, আমরা তার সহযোগিতা করি। সহযোগিতার হিসাবে এখানে বনায়ন করতে সে সক্ষম হয়। মধুপুর গড়কে আগের অবস্থায় ফিরিয়ে আনতে কাজ করছে টাঙ্গাইল বন বিভাগ। 199 হেক্টর এলাকা আমাদের বনভূমি জবরদখল মুক্ত করেছি। এই যে জবরদখল মুক্ত করার যে অভিযান, সেটা কিন্তু আমাদের অব্যাহত থাকবে। আমরা হতেয়া রেঞ্জ, বহেরাতুলি রেঞ্জ, বাঁশতৈল রেঞ্জ এবং আমাদের যে ঘাটাইল রেঞ্জ, যে ধলাপাড়া রেঞ্জ আছে, এই 4টি রেঞ্জেই আমাদের এই জবরদখল উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। প্রাণ প্রকৃতি ফিরিয়ে আনতে মধুপুর গড়সহ আশপাশের জবরদখল হওয়া বনভূমি উদ্ধারের কোনো বিকল্প নেই, এমনটাই মনে করছেন পরিবেশবিদরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার খেলার খবর।
নেদারল্যান্ডসকে হোয়াইট ওয়াশ করার লক্ষ্যে আজ সন্ধ্যায় সিরিজের শেষ ও তৃতীয় টি-20তে মাঠে নামবে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগের 2 ম্যাচে টানা জয়ে ইতোমধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে লিটন দাসের দল। প্রথম ম্যাচে 8 উইকেটে এবং পরের ম্যাচে ডাচদের বিপক্ষে 9 উইকেটে জিতেছে টাইগাররা। শেষ ম্যাচে ব্যাটিংয়ে নিয়ে পরীক্ষা করতে পারে বাংলাদেশ। এদিকে সিরিজ হারলেও জয় দিয়ে সফরটা শেষ করতে চায় নেদারল্যান্ডস। বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় শুরু হবে খেলাটি। একটি ঘোষণা, এটিএন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয় কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এই ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটিএন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারোর সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে নির্বাচনের সময় আইন শৃঙ্খলা লেভেল প্লেইং ফিল্ড নিয়ে উদ্বেগ জানিয়েছে রাজনৈতিক দলগুলো। সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি সরকারের। শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে জুলাই গণহত্যা ট্রাইব্যুনালে সাবেক আইজিপি মামুন ক্ষমা চাইলেন হতাহতের পরিবারের কাছে। আজ আসামিদের জেরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংঘর্ষের ঘটনায় জড়িতদের শনাক্তে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে সরকারকে অনুরোধ জানাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সিন্ডিকেট সভায় 13 সিদ্ধান্ত। সুনামগঞ্জ সদর হাসপাতালে অযত্ন আর অবহেলায় নষ্ট 2.5 কোটি টাকার ঔষধ। গাফলতির কারণ অনুসন্ধানে 10 সদস্যের তদন্ত কমিটি। এবং ভূমিদস্যুতে দখলের কবলে পড়ে হারাতে বসেছে দেশের তৃতীয় বৃহত্তম বনভূমি মধুপুর গড়। বিশেষ টাস্কফোর্সের অভিযানে রেকর্ড পরিমাণ বনভূমি উদ্ধার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।